ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান থেকে লাস্ট অর্থাৎ শব্দ অধ্যায়ের অন্তর্গত শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের এই অধ্যায়ের পার্ট 5 এর ভিডিও। এর আগের ভিডিওগুলো যারা মিস করে গেছো তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 এর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। প্রথমে বলে রাখি, শ্রবণোত্তর শব্দ তরঙ্গ মানে এই শব্দের তরঙ্গর কম্পাঙ্ক সেকেন্ডে 20,000 বারের বেশি। এই সেকেন্ডে 20,000 বারের বেশি কাঁপতে পারে এমন শব্দ তরঙ্গ আমাদের বাস্তবিক জীবনে অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এর প্রথম যে ব্যবহারটা আমরা জানবো সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে। সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্যে আমরা নর্মালি জাহাজ বা এরকম কোনো যন্ত্রের সাহায্যে, মানে এরকম কোনো যানবাহনের সাহায্যে গিয়ে সমুদ্রের কোনো একটা স্থানে দাঁড়িয়ে সেখান থেকে শব্দের সাহায্যে গভীরতা নির্ণয় করার চেষ্টা করি। এখানে কি করা হয়, প্রথমে জাহাজের তলদেশটা নর্মালি জল থেকে কিছুটা ডুবে থাকে, সেই দূরত্বটাকে এক্স ধরে নেওয়া হলো। এবার জাহাজের তলদেশের এই অংশে একই রেখায় একই সমান্তরালে অবস্থিত এখানে একটা যন্ত্র ব্যবহার করা হবে যেটাকে বলা হচ্ছে প্রেরক যন্ত্র, মানে এটা শব্দ উৎপন্ন করে প্রেরণ করতে পারে। ঠিক একই লেভেলে এখানে আর একটা যন্ত্র রাখা হবে, তার নাম হলো গ্রাহক যন্ত্র। এটা কোনো শব্দকে গ্রহণ করতে পারে। তো এই এ বিন্দু থেকে প্রেরিত শব্দ দুটো পথে বি বিন্দুতে যেতে পারে। প্রথমত এ এন বি এই পথে একবার বি বিন্দুতে যেতে পারে। দ্বিতীয়ত এ থেকে শব্দটা এলো একদম সমুদ্রের যে তলদেশ সেখানে এসে প্রতিফলিত হয়ে এখান থেকে এই পথে বিতে গেল, অর্থাৎ এসি পথে এলো, সিবি পথে প্রতিফলিত হয়ে বিতে পৌঁছালো। এই দুটো কাজ এখানে হতে পারে। এবার দেখো, জাহাজের তলদেশে যেহেতু একই গভীরতায় এ আর বি রাখা আছে, এখানে আমাদের দুটো কথা ভাবতে হবে। সেটা হচ্ছে নর্মালি শব্দটা এসি পথে এসে সিবি পথে যখন বি বিন্দুতে পৌঁছালো সেক্ষেত্রে কতটা সময় লাগলো স্টপ ওয়াচ দিয়ে সেটাকে মেপে নিতে হবে। ঠিক যেই মুহূর্তে এখান থেকে শব্দ চালনা করা হবে তখন স্টপ ওয়াচ চালু করতে হবে। শব্দটা এলো, এসে ঠিক যেই মুহূর্তে এইখানে শব্দটা পৌঁছাবে তখন স্টপ ওয়াচ বন্ধ করতে হবে। মনে করলাম এক্ষেত্রে প্রয়োজনীয় টাইমটা লাগলো আমার টি। আর ধরে নিলাম এই যে এ থেকে বি এই ডিস্টেন্সটা হলো ক্যাপিটাল এল, আর এই এন বিন্দু থেকে গভীরতা সি এটাকে ধরে নিলাম এইচ। এবার আমরা কতগুলো জিনিস একটু দেখে নিচ্ছি, নর্মাল অঙ্ক। এবার সেটা কি, তাহলে এ বি সমান, এটাই ওই ছবিটার সরলীকরণ রূপ, এ বিটা সমান সমান হচ্ছে এল। তাহলে এ এন আর এন বি দুটো তো সমান সমান জায়গা, তাহলে এ এন সমান সমান কি হবে, এল এর এই টোটাল এ বিটার অর্ধেক। তাহলে এ এন সমান সমান হবে L/2 আর সি এন সমান সমান এইচ তো ধরেছি। এবার দেখো, সমুদ্রের জলের ভিতরে শব্দের বেগ ধরে নিলাম স্মল ভি, তাহলে টাইম লাগছে টি, তাহলে 1 সেকেন্ডে যায় স্মল ভি, তাহলে টি সেকেন্ডে যায় স্মল ভি ইন্টু টি। 1 সেকেন্ডে স্মল ভি, ঐকিক নিয়ম, 1 সেকেন্ডে যায় স্মল ভি, টি সেকেন্ডে যায় ভি ইন্টু টি। তাহলে টোটাল এসি দূরত্ব আসতে আর সিবি দূরত্ব যেতে ভিটি, তাহলে এসি যোগ সিবি সমান সমান ভিটি। আবার দেখো, আমরা শব্দের প্রতিফলনের নিয়ম অনুযায়ী জানি যেহেতু এ আর বি বিন্দু একই সরলরেখায় অবস্থিত, এসি ঠিক যতটা ডিস্টেন্স সিবিও ঠিক ততটা ডিস্টেন্স। তাহলে আমি বলতে পারি এসি সমান সমান সিবি, দুটো যোগ করে যদি টোটাল ভিটি হয়, দুটো যদি সমান সমান হয় তাহলে এক একটা হবে হাফ ভিটি, ভিটি/2। লাস্ট যে কাজটা বাকি সেটা হচ্ছে এই যে অংশটা, এটা একটা ত্রিভুজ, তো এ এন সি বা এসিএন এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এসিটাকে বলে অতিভুজ, এনটাকে বলে ভূমি, সিএনটাকে বলে লম্ব। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। সেই সূত্র অনুযায়ী এন স্কোয়ার যোগ সিএন স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। তাহলে এন এর প্রত্যেকটার মান বসিয়ে দিচ্ছি। এন এর জায়গায় বসালাম L/2, সিএন এর জায়গায় বসালাম এইচ, এসির জায়গায় বসালাম VT/2। এবার যদি এখান থেকে আমরা এইচ এর মান বের করতে চাই তাহলে দেখো নর্মাল অঙ্কের হিসেব, এইচ স্কোয়ার ইকুয়াল টু ভিটি স্কোয়ার/4 মাইনাস এল স্কোয়ার/4, 1/4 কমন নিয়ে নিলাম, ভিটি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার রইল। তাহলে এইচ সমান সমান রুট, যেহেতু এটা স্কোয়ার ছিল এদিকে গেলে রুট 1/4 ভিটি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, 1/4টা বাইরে বেরিয়ে আসলে হাফ ভিটি স্কোয়ার, রুটের মধ্যে ভিটি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাহলে এই যে এইচটা বেরোলো সেটা কি বেরোলো বলো তো, সেটা বেরোলো এই ডিস্টেন্সটুকু।
তাহলে সমুদ্রের উপরিতল থেকে গভীরতাটা কত দাঁড়াবে? এক্স প্লাস এইচ। তার মানে সমুদ্রের গভীরতা যদি আমরা হিসেব করতে চাই জলের উপর থেকে এক্স প্লাস এইচ, তাহলে এক্স তো রইল, এইচ এর মানটা বসিয়ে দিলাম হাফ ইন্টু রুটের ভিতরে ভিটি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নর্মালি সমুদ্রের গভীরতা নির্ণয় করার নিয়ম। এই সূত্রটা আমরা তাহলে মনে রাখবো। এখানে একটা এক্সট্রা পয়েন্ট একটু বলে রাখি যে জলের ভিতরে কাজ করতে পারে এবং শব্দ উৎপাদনকারী যে বিশেষ যন্ত্র তাকে আমরা কিন্তু হাইড্রোফোন বলি, হাইড্রোফোন। এবার আমরা শ্রবণোত্তর শব্দ প্রয়োগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রয়োগটা জেনে নেব, সেটা হচ্ছে ভূমি থেকে এরোপ্লেনের উচ্চতা। তো একটা প্লেন মনে করো এইচ উচ্চতায় ভি বেগে যে কোনো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, এ থেকে ধরো বিতে যাচ্ছে। এ বিন্দুতে থাকাকালীন ওটা একটা শব্দ সৃষ্টি করলো, সেই শব্দটা ভূমিতে এলো এসে প্রতিফলিত হয়ে প্লেনটা তো এগিয়েই যাচ্ছে, প্লেনটা যখন বি বিন্দুতে গেল সেই সময় মনে করো প্রতিফলিত শব্দটা বি বিন্দুতে গিয়ে পৌঁছালো, এবং এক্ষেত্রে টোটালি টাইমটা লাগলো মনে করো টি। আমরা ধরে নিলাম বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি, তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখো, প্লেনের বেগটা ছিল স্মল ভি, টাইম লেগেছে টি, তাহলে এ বি সমান সমান কত? ভি ইন্টু টি, স্মল ভি ইন্টু টি। এ থেকে বিতে যেতে স্মল ভি বেগে টি টাইম লেগেছে, তাই স্মল ভি ইন্টু টি। টোটালি এ বি সমান সমান যদি স্মল ভিটি হয় তাহলে এন সমান সমান হবে হাফ ভিটি, হাফ এবি, এবির অর্ধেক এন, তাই তো। আর যেটা পুরো আগের নিয়মে এসি যোগ সিভি সমান সমান ক্যাপিটাল ভি ইন্টু টি, মানে ক্যাপিটাল ভিটা তো বায়ুতে শব্দের বেগ, তাহলে বায়ুতে শব্দের বেগ ক্যাপিটাল ভি হলে টি টাইমে গেছে ক্যাপিটাল ভি ইন্টু টি, তাহলে এসি যোগ সিভি সমান টোটাল ভিটি, তাহলে এসি সমান সমান তো সিভি, সেই শব্দের প্রতিফলনের নিয়ম অনুযায়ী যতটা আসবে ততটাই ফেরত যাবে, তাহলে এসি সমান সিভি সমান হাফ বিটি। আবার এই টোটাল সিএনটাকে ধরে নিলাম আমরা এইচ। এবার সেই একই নিয়ম এ এন সি, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তার এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, সেই নিয়মে এন স্কোয়ার যোগ সিএন স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। প্রত্যেকটার মান বসিয়ে দাও, সুন্দর একটা ক্যালকুলেশন। টি স্কোয়ার বাই 4 কমন নিলে রুটের মানে ব্র্যাকেটের ভিতরে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার রইবে, তাহলে এইচ সমান সমান যেই রুট করে দেবে এটা টি বাই 2 পড়ে থাকবে, আর এই টোটালটা রুটের মধ্যে চলে যাবে ক্যাপিটাল ভি স্কোয়ার মাইনাস স্মল ভি স্কোয়ার, যেখানে টি তো টাইম, ক্যাপিটাল ভি হচ্ছে বায়ুতে শব্দের বেগ, স্মল ভি হচ্ছে প্লেনের গতিবেগ। এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো একটা ভূমিপৃষ্ঠ থেকে কোনো একটা এরোপ্লেনের উচ্চতা মাপার জন্য। এখন এখানে যদি কোনো কারণে ক্যাপিটাল ভি থেকে স্মল ভি বড় হয়ে যায়, মানে সব সময় হতে হবে ক্যাপিটাল ভি বড় স্মল ভি ছোট, এই হলে এই কন্ডিশনটা কাজ করবে। কিন্তু উল্টোটা যদি হয়ে যায়, মানে ক্যাপিটাল ভিটা ছোট, বায়ুতে শব্দের বেগে কম, তার তুলনায় প্লেনটা যদি বেশি বেগে চলে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটা দিয়ে আর প্লেনের উচ্চতা মাপা যাবে না। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সুপারসনিক জেট প্লেন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বায়ুর গতিবেগের থেকে বেশি গতিবেগে তারা ছোটে, মানে ক্যাপিটাল ভি থেকে স্মল ভিটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে রুট ওভারের ভিতরের মানটা কিন্তু কাল্পনিক আসবে, এবং সেই ক্ষেত্রে আমরা কিছুতেই এই সূত্র দিয়ে প্লেনের গতিবেগ বা প্লেনের উচ্চতা কিছুই মাপতে পারবো না। এবার এখানে একটু এক্সট্রা দুই একটা কথা বলে রাখি, তার নাম হচ্ছে ম্যাক সংখ্যা। কোনো বস্তুর গতিবেগ আর শব্দের গতিবেগের যে অনুপাত তাকে বলা হয় ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা মানে হলো বস্তুর বেগ বাই শব্দের বেগ। কখনো যদি ম্যাক সংখ্যা <1 হয় তাহলে বস্তুর বেগকে বলা হয় সাবসনিক বেগ। ম্যাক সংখ্যা = 2 মানে দুজনের গতিবেগ সমান হলে, ম্যাক সংখ্যা = 1 মানে বস্তুর বেগ আর শব্দের বেগ যদি সমান হয় তাকে বলা হয় সনিক বেগ। আর ম্যাক সংখ্যা <1 যদি হয়, অর্থাৎ ম্যাক সংখ্যা মানে বস্তুর বেগটা শব্দের বেগের তুলনায় যদি বেশি হয়ে যায় তাকে বলা হয় সুপারসনিক বেগ। তার উদাহরণ হলো সুপারসনিক জেট প্লেন। এই সুপারসনিক জেট প্লেনের ক্ষেত্রে কিন্তু কখনোই উপরের সূত্রের নিয়মে প্লেনের উচ্চতা মাপা যাবে না। শ্রবণোত্তর শব্দ তরঙ্গ প্রয়োগের 3 নম্বর যে প্রয়োগটা দেখব তার নাম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসাউন্ড স্ক্যানার এই যন্ত্রের সাহায্যে মূলত শ্রবণোত্তর তরঙ্গ প্রয়োগ করে মানবদেহের বিভিন্ন অঙ্গে ছবি তৈরি করা হয়। এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি।
আল্ট্রাসাউন্ড স্ক্যানার যন্ত্রের সাহায্যে করা হয়, তাই আল্ট্রাসোনোগ্রাফি। এক্ষেত্রে শ্রবণোত্তর শব্দ তরঙ্গ শরীরের মধ্যে পাঠালে সেটা আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ দ্বারা প্রতিফলিত হয়, হয়ে তড়িৎ স্পন্দনে পরিণত হয়, ইলেকট্রিক সিগন্যালে পরিণত হয়। তারপর কি হয়, মনিটরের ছবি তৈরি হয়, ছবি তৈরি হয়ে সেই ছবিটা ফিল্মে ধরে নেওয়া যায়। এবং আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন লিভার, গলব্লাডার, কিডনি, ইউটেরাস এইসব সম্পর্কে যেমন বিশদে জানা যায়, তাছাড়া গলব্লাডার বা কিডনিতে স্টোন হলো বা অন্য কোনো অঙ্গে টিউমার হলো, এই সমস্ত কিছুই কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফির সাহায্যে বা আল্ট্রাসাউন্ড স্ক্যানার যন্ত্রের সাহায্যে শব্দ প্রয়োগ করে আমরা জানতে পারি। 4 নম্বর যে প্রয়োগটা জানবো সেটা হচ্ছে বাদুড় ও তিমির জীবনে কিন্তু এই শ্রবণোত্তর শব্দ তরঙ্গের ভীষণ বড় ভূমিকা। ওরা তো চোখে দেখতে পায় না, বিশেষ করে বাদুড় রাত্রেবেলায় চোখে দেখতে পায় না, তো ওরা কিভাবে বুঝবে? বিশেষ করে বাদুড়ের কথাই বলি, ধরো বাদুড় রাত্রেবেলায় বিভিন্ন ফল বা কোনো পোকামাকড় ধরে খায়, তো কি করে বুঝবে? রাত্রেবেলায় চোখে দেখতে পাচ্ছে না, অথচ পোকামাকড়টা ঠিক বুঝে যাচ্ছে কোথায়, কি করে বুঝছে? তো বাদুড় বা তিমি এই জাতীয় প্রাণীরা শ্রবণোত্তর শব্দ তরঙ্গ তৈরি করে, সেই তরঙ্গ কোনো বস্তু বা বাধাতে প্রতিফলিত হয়, হয়ে আবার ওদের কানে ফেরত চলে আসে। তো বাদুড় আর তিমি তখন তাদের বাধার অবস্থান সম্পর্কে জানতে পারে, যে আমার তৈরি শব্দটা ঠিক কত দূর থেকে আমার কাছে ফেরত এলো সেইটা ওরা বুঝতে পারে। সেই মতো ওরা নিজেদের গতিপথকে নিয়ন্ত্রণ করে নেয় এবং শিকারটা ঠিক কোথায় আছে এবং ঠিক কিভাবে শিকারটা নড়ে চড়ে বেড়াচ্ছে সবটাই কিন্তু ওরা বুঝতে পেরে যায় এবং ওদের ক্ষেত্রে শিকার ধরাটা অনেক সহজ হয়ে যায়। শ্রবণোত্তর শব্দ তরঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োগ যদি বলে থাকি সেটা হচ্ছে সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং। সোনার কথাটির সম্পূর্ণ অর্থ বলো, এটা বহুলভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং, তাহলে সোনারটা কি? সোনার হলো একটা যন্ত্র যার সাহায্যে সমুদ্রের গভীরতা বা সমুদ্রের নিচে থাকা জাহাজের ধ্বংসাবশেষ বা ডুবো পাহাড় বা মাছের ঝাঁকের অবস্থান এই সমস্ত কিছু নির্ণয় করা যায়। এবং এই যে পদ্ধতিটাকে বলা হয় ইকো রেঞ্জিং। এই যন্ত্রটা অ্যাকচুয়ালি জাহাজের তলায় লাগানো থাকে। প্রথম যেটা বলেছিলাম সমুদ্রের গভীরতা নির্ণয়, তার সাথে অনেকটাই মিল আছে, কিন্তু এখানে সূত্রটা আরো অনেক বেশি সহজ সরল। তোমরা এই সূত্রটা কিন্তু বিশেষভাবে পড়ে রাখবে। তাহলে কি বলছি, জাহাজের তলায় মূলত এটা লাগানো থাকে। এখানে জাহাজের তলায় দুটো ব্যবস্থা করা থাকে, একটা থাকে প্রেরক যন্ত্র, একটা থাকে গ্রাহক যন্ত্র। এখান থেকে শব্দ প্রেরিত হবে, শ্রবণোত্তর শব্দ তরঙ্গ অবশ্যই, সেটা গিয়ে কোনো ধ্বংসাবশেষে প্রতিফলিত হয়ে আবার গ্রাহক যন্ত্রে আসবে। মূলত এখানে যে শব্দটা প্রেরণ করা হয় তার কম্পাঙ্ক থাকে 50,000 হার্টজের কাছাকাছি। তাহলে সেই কম্পাঙ্কের শব্দটা নিচে যাবে, গিয়ে প্রতিফলিত হবে, হয়ে ওটা তড়িৎ স্পন্দনের রূপান্তরিত হবে, ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হবে, হয়ে আবার যখন গ্রাহক যন্ত্রে ফেরত আসবে, মনে করলাম টোটাল টাইমটা লাগলো টি। তাহলে জলের ভিতরে শব্দের বেগ যদি স্মল ভি হয়, যন্ত্র থেকে বাধার দূরত্ব যদি ডি হয়, মানে এই যে যন্ত্র এখান থেকে বাধার দূরত্ব, টোটাল ডিস্টেন্সটাকে ধরলাম আমরা ডি, টোটালটা ডি, আর এখান থেকে শব্দ এসে এখানে যেতে টাইম লাগছে টি। তাহলে দেখো 2D = VT, তাহলে D = ½ VT। এই সূত্রটুকুনি মনে রাখলেই আমরা বহু অঙ্কের সমাধান করতে পারবো, যে সোনারের নিচে কোনো জাহাজের নিচের কোথায় ঠিক ধ্বংসাবশেষ আছে সেটা জানতে এই সোনার যন্ত্র ব্যবহার করা হয়। সূত্রটা হচ্ছে D = ½ VT। ডিটা কি? বস্তুটা জাহাজের ধরো তলদেশ, সেখান থেকে ধ্বংসাবশেষের গভীরতা ডি, এইটা = হবে ½ ইন্টু ভি, মানে যেটা জলের ভিতরে শব্দের বেগ, ইন্টু টি, মানে টাইম, কতটা টাইম লাগছে। লাস্ট যে শ্রবণোত্তর শব্দ তরঙ্গের প্রয়োগটা আমরা জানবো সেটা হচ্ছে পানীয় জল বা দুধ, এতে যদি কোনো জীবাণু বা কোনো ব্যাকটেরিয়া থাকে, সেটা এই শ্রবণোত্তর শব্দ তরঙ্গ পাঠিয়ে ওদের থেকে জীবাণু মেরে ফেলে বা ব্যাকটেরিয়া মেরে ফেলে জল বা দুধটাকে কিন্তু পানীয় যোগ্য করা যায়। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের পড়া। এবার আমরা এই পড়ার বিষয়ে কতগুলো গাণিতিক উদাহরণ একটু দেখে নেব। প্রথম যে উদাহরণটা জানবো সেটি হচ্ছে 36 কিলোমিটার বেগে একটা বিমান থেকে বন্দুক ছোড়ার 5 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শোনা গেল। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে ভূপৃষ্ঠ থেকে বিমানের উচ্চতা নির্ণয় করো। প্রথম যে সূত্রটা আমরা পড়েছি সেটা হচ্ছে দ্বিতীয় যে সূত্রটা পড়েছি এখানে, সেটা কাজে লাগছে। H = T/2 √V² - v²। এখানে টাইমটা টি সেকেন্ড, ভিটা হচ্ছে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, স্মল ভি হচ্ছে বিমানের বেগ 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে নিলাম, 10 মিটার পার সেকেন্ড হলো। প্রত্যেকটা মান এখানে বসিয়ে দাও।
দেখো এখানে এসছে 330 হোল স্কোয়ার মাইনাস 10 হোল স্কোয়ার। আমরা এগুলো হোল স্কোয়ার করে করতেই পারতাম। আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 340 ইন্টু 320, দুটো শূন্যর দরুন একটা 10 বাইরে আসবে, এখানে 16 দরুন একটা 4 বাইরে আসবে। মোট কথা হিসেবটা করলে আমরা আলটিমেটলি মানটা পাচ্ছি 824.62 মিটার। তাহলে বিমানের উচ্চতাটা হচ্ছে 824.62 মিটার। তাহলে কখনো যদি এরকম শব্দ প্রয়োগ করে বিমানের উচ্চতা নির্ণয় করতে আসে, আমরা কিন্তু বারবার এই সূত্রটাই প্রয়োগ করব, h = t/2 √V স্কোয়ার মাইনাস স্মল v স্কোয়ার, যেখানে এইচটা উচ্চতা, টিটা টাইম, ক্যাপিটাল ভি হচ্ছে শব্দের বেগ, স্মল ভি হলো বিমানের গতিবেগ। সেকেন্ড যে গাণিতিক উদাহরণটা আমরা দেখব সেটা হচ্ছে একটা সাবমেরিন থেকে প্রেরিত সোনার এর স্পন্দন সমুদ্রের নিচে ডুবো পাহাড় থেকে প্রতিফলিত হয়ে 1.02 সেকেন্ড পর ফিরে এলো। সমুদ্রের জলে শব্দের গতিবেগ বলে দেওয়া আছে, ডুবো পাহাড় কত গভীরে অবস্থিত। একদম নর্মাল d = হাফ ভিটি বা VT/2 যে সূত্রটা পড়া হলো। প্রত্যেকটার মান বসিয়ে দাও। ভির মান 1531 মিটার পার সেকেন্ড, যেটা কিনা জলের মধ্যে শব্দের বেগ। টি লেগেছে 1.02 সেকেন্ড, গুণ করলে 780.81 মিটার। 3 নম্বর সমস্যাটা দেখো, সাবমেরিনে রাখা সোনার যন্ত্র থেকে একটা শব্দ সংকেত পাঠানো হলো। 5 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শোনা গেল। যদি সাবমেরিন থেকে বস্তুর দূরত্ব 3625 মিটার হয়, তাহলে জলে শব্দের বেগ কত? সূত্রটা কিন্তু একই, জানতে চাওয়ার জিনিসটা শুধু পাল্টে গেছে। d = হাফ ভিটি, ভিটা শুধু জানতে চাওয়া হয়েছে জলে শব্দের গতিবেগ কত। ডিটা জানি 3625 মিটার, টি হলো 5 সেকেন্ড, তাহলে ভি = 2d/t, মান বসিয়ে দিলে 1450 মিটার পার সেকেন্ড। লাস্ট যে অঙ্কটা বলবো সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। দুটো সমান্তরাল খাড়া পাহাড়ের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে এখান থেকে একটা শব্দ তৈরি করলো। প্রথম পাহাড় থেকে গুলি তৈরি ছুড়লো, ধরো প্রথম পাহাড় থেকে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল, দ্বিতীয় পাহাড় থেকে 2.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। পাহাড় দুটির মধ্যে ব্যবধান কত এটা জানতে চাওয়া হয়েছে। তো মনে করি নিকটবর্তী পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব d1, তাহলে সূত্র হচ্ছে d1 = VT1/2। ভিটা বলে দেওয়া আছে বায়ুতে শব্দের বেগ 345 মিটার পার সেকেন্ড, ওটা বসিয়ে দিলাম। 1.5 সেকেন্ড টাইম লেগেছে, বাই 2, 258.75 মিটার। একই রকম ভাবে দূরবর্তী পাহাড় থেকে ব্যক্তির দূরত্ব যদি d2 ধরি, তাহলে VT2/2, হাফ ভিটি সূত্র অনুযায়ী আর কি। ভিটা তো 345 মিটার, এটা তো কনস্ট্যান্ট। টিটা লেগেছে 2.5 সেকেন্ড, সূত্রের 2, 431.25 মিটার। তাহলে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মনে করো বাঁ দিকের পাহাড়ের দৈর্ঘ্য হলো 258.75 মিটার, আর ডান দিকের পাহাড়ের দূরত্ব হচ্ছে 431.25 মিটার। তাহলে দুই পাহাড়ের মধ্যে দূরত্ব কি করবে? এই দুটো দূরত্বকে যোগ করে দিতে হবে। নর্মালি দূরত্ব দুটোকে যোগ করে দিলে বেরোচ্ছে 690 মিটার। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল। কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার এভরিওয়ান।